সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তাঁর বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। এদিকে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। বিএনপির নানা বক্তব্যের পাল্টা জবাব দিয়ে যাচ্ছে আওয়ামী লীগও। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়টি রাজনৈতিক অভিযোগ করে তিনি বলেন, বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগ করা দাবিতে মনে হচ্ছে বেগম জিয়ার শারীরিক সমস্যা ছাড়া দেশে আর কোনো সমস্যা নেই। আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণে না, এটা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা করছেন। সুতরাং এই রাজনীতি করা, বেগম জিয়াকে নিয়ে রাজনীতি করা, এটা অনভিপ্রেত। আসলে ওনারা হয়তো চান না যে বেগম জিয়া সুস্থ হোক, কারণ বেগম জিয়া সুস্থ হয়ে গেলে পরে তাহলে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি সেটি করা বন্ধ হয়ে যাবে। এদিকে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ভয় পায় না, অতীতেও জেল জুলুম মোকাবিলা করে জনগণের দাবি আদায় করেছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম রাজপথে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সকালে তার সরকারি বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপি আবার গণ আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের এসব হুমকি ধুমকি নিজেদের পদ পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন ফেসবুক আর মিডিয়ায়। এক দফা আন্দোলন করুন আর 10 দফা আন্দোলন করুন, আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না। বিএনপির হুমকি নিজেদের পদ পদবি টিকিয়ে রাখা ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মধ্য দিয়ে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অবশেষে দিনক্ষণ ঠিক হলো পদ্মা সেতুর উদ্বোধনের। আগামী বছরের 30 জুন খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। তিনি জানান, চলমান অন্যান্য উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে তাগিদ দিয়েছেন। সাহস আর সক্ষমতার উদাহরণ পদ্মা সেতু। কোটি বাঙালির স্বপ্ন সংযোগ এখন উন্মোচনের পথে। কাজের অগ্রগতি প্রায় 90%। সেতুর উপরে যখন চলছে পিচ ঢালাইয়ের কাজ, তখন নিচের অংশে রেল লিঙ্কে বসছে গ্যাস লাইন। পাশাপাশি এগিয়ে গেছে ওয়াল বসানোর কাজও। এমন বাস্তবতায় ধারণা ছিল আগামী বছরের মাঝামাঝিতে চালু হতে পারে স্বপ্নের সেতু। সোমবার সেই ঘোষণা এলো সরকারের উচ্চ পর্যায় থেকে। সেদিন মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিব জানান, আসছে জুনের 30 তারিখে পাখায় মেলবে স্বপ্ন। সেদিন থেকেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে নিজেদের সঞ্চয় করা স্বপ্ন সেতু। আশা করছি আমরা 30শে জুন বা তার আশেপাশের সময় ইনশাল্লাহ যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে। বৈঠকে দুটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন। পৌরসভার আইনটাতে আপনার বিধান ছিল চেয়ারম্যান একটা টার্ম ছিল 4 বছর বা 5 বছর পর্যন্ত থাকবেন, কিন্তু পরবর্তীতে কাউন্সিল না হওয়া পর্যন্ত উনি কন্টিনিউ করবেন। এইটা লোকাল গভর্নমেন্ট নিয়ে আসছে যে না, এটাও ওই পৌরসভা অ্যাক্টের মতন। আপনার ওনার টেনিয়র শেষ হয়ে গেলে তখন গভর্নমেন্ট, যদি পরিষদ গঠিত যতদিন না হবে ততদিন গভর্নমেন্ট প্রশাসক দিয়ে রাখতে পারবে। যার যার টেনিয়র শেষ উনি চলে যাবে। মেগা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। যেহেতু আমাদের 2 বছর অলরেডি হয়ে গেছে কোভিড ফেসিং, সুতরাং সবাইকে একটু আরও একটু ইনহ্যান্স কাজ করে আমাদের ব্যাকলগ যদি থাকে সেটা, এবং আমাদেরকে পেইসটা আগের মতো নিয়ে যেতে হবে ডেভেলপমেন্টের। শুধু পদ্মা সেতু নয়, আসছে বছর কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, রাজধানীতে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পিআরটির মতো মেগা প্রকল্প চালুর পরিকল্পনা আছে সরকারের। 87% এটা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা সেতু টোল প্লাজা ঘিরে ঢেলে সাজানো হচ্ছে সড়ক নেটওয়ার্ক। মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের সঙ্গে সেতুর প্রবেশ মুখে পরিবর্তন আনার কাজও চলছে। পিচ ঢালা সড়কের কিছু অংশ ভেঙে সোজা করা হচ্ছে নতুনভাবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু ঘিরে উন্নত এক সড়ক যোগাযোগের পথে দেশ।
সেতুর টোল প্লাজা ঘিরে সড়ক নেটওয়ার্ক ঢেলে সাজানো হচ্ছে। এক্সপ্রেসওয়ের সাথে সেতুর সড়ক যুক্ত করা হয়েছিল আগেই, কিন্তু এখন মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের সাথে সেতুর প্রবেশ পথে পরিবর্তন আনার কাজ চলছে। মেদিনীমণ্ডল খানবাড়ির সামনের গোল চত্বর ও পিচ ঢালা সড়কের কিছু অংশ ভেঙে সড়ক সোজা করা হচ্ছে। নতুন নেটওয়ার্কে সহজেই যানবাহন পদ্মা সেতুতে ওঠা নামার আশা সংশ্লিষ্টদের। গোলচত্বর সরানোর পরে হয়েছে সেতুর জন্য ভালো হয়েছে। আগে আমাদের রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন অনেক উন্নতির পথে চলতেছে। যেই পর্যায়ের দরকার সেই পর্যায়ে যদি বানায় তাহলে ভালো হবে, আর যদি না বানায় তাহলে নেক্সট টাইম এখানে দুর্ঘটনা আরও ঘটবে। সম্পূর্ণ সোজা রাস্তা আছে, সৌন্দর্য হয়েছে। এদিকে পদ্মা সেতুর সড়ক পথে কার্পেটিং চলছে পুরোদমে। সেতুকে যান চলাচল উপযোগী করতে ব্যস্ত সময় পার করছে কর্মীরা। এটা একসাথে কাজ হচ্ছে, এটাই তো প্যারাপেটওয়াল আর ডিভাইডার একই, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, তিনটার কাজই চলতেছে। সেটা ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। গোলচক্করের আপনার পূর্ব পাশ দিয়ে সার্ভিস রোড বানানো হচ্ছে নতুন করে। যাত্রাবাড়ি থেকে যে মাওয়া রোডটা আমাদের শুরু হলো, সার্ভিস রোডটা যেন কন্টিনিউ করে এবং সেটা আপনার থানার পূর্ব পাশ দিয়ে গিয়ে একেবারে ওই ফেরিঘাটের দিকে যে রাস্তা গেছে ওইখানে লৌহজং প্রান্তে ওইখানে গিয়ে উঠবে। পদ্মা সেতুর প্রবেশ পথে টোল পরিশোধ করতে হবে, তাই জাজিরা ও মাওয়া দুই প্রান্তেই টোল প্লাজা করা হয়েছে। পদ্মা সেতুর 2 লেনের প্রবেশ পথে টোল পথ রয়েছে 8টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবার টিকার আওতায় আসলো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। সোমবার সকালে চট্টগ্রাম থেকে শুরু হয় এই জনগোষ্ঠীর টিকা কার্যক্রম। নানা জটিলতা কাটিয়ে এনআইডি ও জন্ম নিবন্ধন ছাড়াই বিশেষ ব্যবস্থায় দেয়া হয় করোনা ভ্যাকসিন। এ সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নেয় 350 তৃতীয় লিঙ্গের মানুষ। সবার মৌলিক অধিকার নিশ্চিতেই এমন সিদ্ধান্ত বলে জানায় স্বাস্থ্য বিভাগ। সরকারি হিসেবে চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের সংখ্যা 1000-এর মতো। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। খুব সুন্দরভাবে আমরা টিকাটা দিলাম, ভালোই লাগছে। এই স্বপ্নটা আমাদের কখন পূর্ণ হবে যে আমরা মানুষের সাথে সবার সাথে মিলতে পারবো, কখন? এখন দিতে পারছি, খুব ভালো লাগতেছে। আমাদের এখানে সিভিল সার্জন অফিসে এনে আমাদেরকে টিকা দান করেছেন, তাতে আমরা অনেক খুশি। বাংলাদেশ সরকার আমাদের জন্য এতটুকু করবে, এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আসলে একটা লাইন লিস্টিং করেছি, আপনারা জানেন যে তারা তাদের নাম এবং যাদের যাদের আইডি কার্ড আছে আর যাদের নেই সেটির ব্যাপারে আমরা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা আইডি কার্ড প্রাপ্তি সাপেক্ষে আমরা অবশ্যই তাদেরকে তাদের সনদপত্রের ব্যবস্থা করব, তবে এটি সময় সাপেক্ষ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যবস্থাপনা বিশ্বের মধ্যে অন্যতম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত 9 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। শিগগিরই ক্যাম্পেইনের মাধ্যমে আরও 1.5 কোটি ডোজ টিকা দেওয়া হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে মন্ত্রী একথা বলেন। 9 কোটি ভ্যাকসিন আমরা দিয়েছি। আমাদের 80% লোককে যদি ভ্যাকসিনেট করতে হয় তো সেই 80%-এর 40% আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি, অর্থাৎ ফার্স্ট ডোজ তারা পেয়ে গেছে এবং ডাবল ডোজ পেয়ে গেছে 25%। অল্প দিনের মধ্যেই আবার 2-3টি কার্যক্রম করব, যার মাধ্যমে 1.5 কোটি ভ্যাকসিন আমরা দেওয়ার টার্গেট। আমাদের শুধু ন্যাশনাল আইডি কার্ড হলেই আমরা ভ্যাকসিন দিয়ে দিই, অথবা জন্ম যে নিবন্ধন যেটা আছে সেটা নিয়ে আসলেও আমরা ভ্যাকসিন দিয়ে দিই। কাজে ভ্যাকসিন আপনারা নেবেন এবং ভালো থাকবেন। মৌসুমের শুরুতে লবণ আমদানির সিদ্ধান্তে চরম হতাশ চাষিরা। লবণ আমদানি হলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন তারা। শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান, চাষিদের মতামত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আমদানি না করে ন্যায্য মূল্য নিশ্চিত করার কথাও জানান তিনি। কিছুদিন পরেই শুরু হবে মাঠে লবণ উৎপাদনের প্রক্রিয়া। এতে ডিসেম্বরের শেষ সময় উৎপাদিত নতুন লবণ বিক্রি সম্ভব হবে। কিন্তু এরই মধ্যে বিদেশ থেকে লবণ আমদানির খবরে শঙ্কা আর হতাশা প্রকাশ করেছে চাষিরা। আমাদের ন্যায্য মূল্যটাও কি পাচ্ছি না। এমনকি আমরা যে উৎপাদন মূল্য, যে 6 টাকা 7 টাকা যে উৎপাদন মূল্য, তাও আমরা কি পাচ্ছি না। ন্যায্য মূল্য যদি পাওয়া যায়, লবণ মাঠও কমবে না, উৎপাদনও কমবে না। গত আর্থিক বছরে জুন জুলাইতে এটা নেওয়া উচিত ছিল, সেটা এখন নেওয়াটা আমরা সাথীরা এটাকে খুব খারাপ মনে করতেছে। কক্সবাজারে মাঠ ও মিলে মজুদ আছে 3
4,000 মেট্রিক টন লবণ। কিন্তু নতুন করে 3,16,000 মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত চাষিদের জন্য অশুভ বার্তা। ডিসেম্বর মাসের শেষের দিকে পূর্ণ উদ্যমে লবণ উৎপাদন শুরু হয়ে যাবে, সুতরাং লবণ মিলারদের লবণ প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত আলোচনার জন্য সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে চাষিদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। পরে সচিব জানান, চাষিদের মতামত মন্ত্রণালয়ে জানানো হবে। প্রয়োজনে আমদানি বন্ধ রেখে ন্যায্য মূল্য নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করা হবে। কতটুকু আমাদের ক্রাইসিস আছে সেটাকে টার্গেট করে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এটা সুপারিশ করি। বাণিজ্য মন্ত্রণালয় আবার এটা সকল স্টেক হোল্ডারদের নিয়ে সভা করে, সেখানে যারা প্রকৃত লবণ ইম্পোর্টার তাদের তথ্য নেওয়া হয়, যাচাই বাছাই করা হয়, তারপরে তারা অনুমোদন দেয়। চলতি বছর কক্সবাজার জেলা ও বাঁশখালীতে 54,664 একর জমিতে লবণ চাষ হয়, যেখানে চাহিদা 22,17,000 মেট্রিক টন। সময় সংবাদ, কক্সবাজার। এবারও বিক্রি হলো না চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা 112টি মূল্যবান গাড়ি। নিলামে 60% দাম উঠেছে মাত্র 3টি গাড়ির। 4.25 কোটি টাকার বিএমডব্লিউর দাম চাওয়া হয়েছে 12 লাখ টাকা। 1.25 কোটি টাকার মার্সিডিজ বেঞ্চ চাওয়া হয়েছে 3 লাখ। তবে 100 কোটি টাকার রাজস্ব আদায় নিশ্চিতে নিলাম আইন সংশোধন করে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমতে। বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় 4.25 কোটি টাকা, কিন্তু নিলামে দাম উঠেছে মাত্র 12 লাখ টাকা। একইভাবে 4 কোটি 30 লাখ টাকা মূল্যের রেঞ্জ রোভার কেনার জন্য দর হাঁকা হয়েছে 18 লাখ টাকা। 1 কোটি 24 লাখ টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্চের দাম চাওয়া হয়েছে মাত্র 3 লাখ টাকা। 2011 সাল থেকে গত 10 বছরে 5 বারের বেশি নিলাম ডাকা হয়েছে এসব মূল্যবান গাড়ি বিক্রির জন্য, কিন্তু নানা জটিলতায় কোনোবারে গাড়িগুলো বিক্রি করা যায়নি। আর দীর্ঘদিন ধরে শেড এবং কন্টেনারে পড়ে থাকা গাড়িগুলো পরিত্যক্ত পর্যায়ে চলে যাওয়ায় সরকারের 100 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় গাড়িগুলো দ্রুত বিক্রির জন্য নিলাম আইন সংশোধনের কথা বলছেন গাড়ি ব্যবসায়ীরা। অনেক বিডাররাও এটা ইন্টারেস্টেড হওয়ার পরেও যখন ফিজিক্যালি ভেরিফিকেশন করতে যায় গাড়ি কেনার আগে, তখন দেখে যে গাড়ির ফিটিংসের কথা লেখা আছে তার সাথে বর্তমানে মিল নেই। অবশ্যই নীতিমালাটাকে একটু সংশোধন করে কাস্টম হাউসে প্রেরণ করতে হবে। রাজস্ব বোর্ডের অধীনস্থ হওয়ায় কমিশনার মহোদয় সব কিছু করতে পারেন না। তবে গত 3 এবং 4 নভেম্বর অনুষ্ঠিত নিলামে 60% দর দেওয়া 3টির পাশাপাশি গত নিলামের চেয়ে বেশি দাম দেওয়া 11টি গাড়িও বিক্রির জন্য সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে বাকি গাড়িগুলো বিক্রির জন্য আবারও নিলাম ডাকতে হবে কাস্টমস কর্তৃপক্ষকে। গাড়ির সর্বোচ্চ দর যেটা পড়েছে সেটা হচ্ছে 53 লক্ষ টাকা, এবং অনেকগুলো গাড়ি পড়েছে যেগুলো 40 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। সেগুলো আমরা আসলে তার সংরক্ষিত মূল্য এবং পূর্ববর্তী নিলাম এর মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। গত 15-20 বছর আগে পর্যটন সুবিধায় মূল্যবান এসব গাড়ি বাংলাদেশে নিয়ে আসা হয়, কিন্তু কার্নেট সুবিধা সংক্রান্ত গাড়ি ছাড় করার ক্ষেত্রে সরকার কঠোর বিধিনিষেধ জারি করায় গাড়িগুলো এতদিন বন্দরেই পড়ে আছে। নিলামে তোলা 112টি গাড়ির ভিত্তি মূল্য ধরা হয়েছে 180 কোটি টাকা। নিলামে বিক্রির তালিকায় রয়েছে মিৎসুবিশি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজার, লেক্সাস, ফোর্ড, জাগুয়ার, দায়ু, হোন্ডা এবং সিআরবি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতি ও ভোগান্তির অপবাদ ঘুচিয়ে সাধারণ মানুষের সেবা প্রাপ্তির প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেখানে জন্ম সনদ পেতে ছুটতে হয় না চেয়ারম্যানের পেছনে, দিতে হয় না ঘুষ। দালালের তদবির ছাড়াই মেলে সব সেবা। শরীফ রুবেলের ছবিতে শুভ খানের রিপোর্ট। 10 বছর আগেও 70ঊর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা SM কামরুজ্জামানের কাছে ইউনিয়ন পরিষদ ছিল শুধুই দালালদের আখড়া। সেবা পেতে ঘুষ বাণিজ্য ছিল নিত্যকার চিত্র। পারতপক্ষে ইউনিয়ন পরিষদের দরজা মারাতেন না কেউ। অথচ ডিজিটালাইজেশনের আওতায় আসার পর বদলে গেছে দৃশ্যপট। আগে যখন আমরা ইনামজারি কেস করতে যেতাম তখন দালাল ধরে যেতে হতো, 10,000 12,000 করে টাকা লাগতো আর কি। শুধুমাত্র 1150 টাকাতে আমার খারিজ কমপ্লিট হয়ে গেছে।
জন্ম সনদ থেকে শুরু করে হাসপাতালের তথ্য, মোবাইল ব্যাংকিং সেবা থেকে শুরু করে চাকরির আবেদন, ডিজিটাল প্ল্যাটফর্মে সব সেবা মিলছে মুহূর্তের মধ্যেই। বিদেশ থেকে পাঠানো অর্থ কিংবা প্রতিবন্ধী ভাতা তোলা যাচ্ছে এজেন্ট ব্যাংকিং থেকে। দাঁড়িয়ে থাকা লাগতো, সেটা এখন হচ্ছে না। নগদে হওয়াতে সুবিধা হয়েছে, যে কোনো টাইমে মোবাইলে আসলে জিয়া ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে বা অন্য জায়গার কাছে পাওয়া যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের কোনায় কোনায় পৌঁছাতে 2010 সালে যাত্রা শুরু হয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের। বর্তমানে সারা দেশে এই সেন্টারের সংখ্যা প্রায় 8000। 2020 সাল পর্যন্ত ডিজিটাল সেন্টার থেকে মোট 55 কোটি 4 লাখ সেবা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে 76,775 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আমরা প্রত্যেকটা গ্রোথ সেন্টারে যেতে চাই। আমাদের টার্গেট আমরা 31-এর মধ্যে আমরা 20,000 আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাব। নাগরিকদের জীবনমান পরিবর্তনে ইতিবাচক অবদানের জন্য মিলেছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার পুরস্কার। শুভ খান, সময় সংবাদ, রাজশাহী। কাতার ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র 1 বছর। প্রথমবারের মতো পারস্য উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 2022 সালে বিশ্ব ফুটবল আসর হবে। বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতেও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের 21 নভেম্বর পর্দা উঠবে কাতার ফুটবল বিশ্বকাপ মহোৎসব। উৎসবের আর বাকি মাত্র 1 বছর। শুরু হয়ে গেছে ক্ষণগণনা। বিশ্বকাপ ঘিরে কাতারে অবকাঠামো উন্নয়নও প্রায় শেষ পর্যায়ে। 1 বছর বাকি থাকলেও আসরটি আয়োজনে পুরোপুরি প্রস্তুত দেশটি। এরই মধ্যে 8 স্টেডিয়ামের 5টি উদ্বোধন করা হয়েছে। চলতি মাসে আরও 2টি স্টেডিয়াম উদ্বোধন করা হবে। আর এই বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য অধীর অপেক্ষায় প্রবাসীরা। সমস্ত পৃথিবীর মানুষই কাতারের দিকে নজর রাখবে, চোখ রাখবে। আপনারাও বাংলাদেশ কমিউনিটি যারা আছেন, দেশ বিদেশে প্রবাসীরা, সবাইকে কাতারে আসার জন্য আমন্ত্রণ। বাংলাদেশি সহ সকল এক্সপেক্টেটের মধ্যে যে আনন্দ উদ্দীপনা বিরাজ করতেছে, এটাতে আমরা বাঙালি হিসেবে শরীক হতে পারি, আমরা গর্ববোধ করি। বাঙালিরা আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন স্টেডিয়ামে বসে সরাসরি খেলা উপভোগ করব। আরবের ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত কাতারের দ্বিতীয় সিটি আল খোরের আল বায়াত স্টেডিয়ামে 2022 সালের 21 নভেম্বর প্রথম ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের দিন ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবলের বিশ্ব আসরটির। সময় সংবাদ, কাতার। বিশ্বায়নের যুগে জায়ান্ট পান্ডা ও অন্যান্য বন্য প্রাণী সংরক্ষণ করে তাক লাগিয়ে দিয়েছে চীন। বিশেষ করে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে জায়ান্ট পান্ডা পার্ক স্থাপনের মাধ্যমে বিলুপ্ত প্রায় প্রজাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় প্রশাসন। এই পার্কে 80টির বেশি বিলুপ্ত প্রায় প্রজাতির উদ্ভিদ ও বন্য প্রাণীর সন্ধান পাওয়া গেছে। শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, জীববৈচিত্র্য রক্ষায়ও এগিয়ে চলেছে চীন। দেশটির স্বাস্থ্য, পর্যটন, জৈব কৃষি ও প্রকৃতির সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে নতুন ব্যবসার চেষ্টা চালাচ্ছে বেইজিং। বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের পাশাপাশি বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে চীনের এই প্রচেষ্টা বহুদিনের। সেই লক্ষ্যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে জায়ান্ট পান্ডার আবাসস্থলে গড়ে তোলা হয়েছে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক। 1 লাইন 5 পয়েন্ট প্রকল্পের আওতায় প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের পাশাপাশি বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করাই এর মূল উদ্দেশ্য। 1 লাইন 5 পয়েন্ট প্রকল্পের আওতায় আমরা জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক গড়ে তুলেছি। এর মাধ্যমে আমরা সবুজায়ন ফিরিয়ে আনার চেষ্টা করছি। বাস্তুসংস্থান ও প্রাণী বৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক চীনের প্রথম জাতীয় উদ্যানগুলোর মধ্যে একটি, যেখানে একই প্রজাতির প্রাণীর জন্য বিশাল পার্ক গড়ে তোলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এবছরের অক্টোবরে এই পার্কটি খোলা হয়েছে। সিচুয়ান, শানসি এবং গানসু প্রদেশের 27,134 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পার্কটির বিস্তৃতি। চীনের 3টি প্রদেশের 30টি কাউন্টি নিয়ে গড়ে ওঠা এই পার্কে
80টিরও বেশি বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সন্ধান পাওয়া গেছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও নিজেদের সেনা প্রত্যাহার করে এনেছে যুক্তরাষ্ট্র, জানিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে সমালোচনা। বিশ্লেষকরা বলছেন এতে বাইডেনের জনপ্রিয়তায় আরও ধস নামবে, কিন্তু চীনের কাছে অর্থনৈতিক সমৃদ্ধির মসনদ হারানো আর অর্থনীতি টিকিয়ে রাখতে এর কোনো বিকল্প নেই ডেমোক্র্যাটদের সামনে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ায় চাপের মুখে জো বাইডেন প্রশাসন। আগস্টের এই ঘটনার রেশ এখনও কাটেনি। দেশটি থেকে সেনা সরিয়ে 2 দশকের সামরিক অভিযানের সমাপ্তি টানায় জনপ্রিয়তা কমেছে বাইডেনের। তবুও এবার ডিসেম্বরের মধ্যেই ইরাকে সামরিক মিশন গুটিয়ে আরেকটি দীর্ঘ সামরিক অভিযানের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র একথা জানান, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই এটিকে আরেকটি ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিচ্ছেন। তবে চীনের হাত থেকে মার্কিন অর্থনীতি বাঁচাতে এবং ব্যয় কমাতে এর বিকল্প নেই বলেও কিছু সংখ্যক অর্থনীতিবিদ মনে করেন। জানা যায়, গেল জুলাই মাসে অনুষ্ঠিত ইরাক যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বজায় রাখবে ওয়াশিংটন। এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে চলতি বছরের শেষ নাগাদ ইরাকে মার্কিন বাহিনী আর সামরিক ভূমিকায় থাকবে না। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে পরাজিত করার লক্ষ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্রের পরামর্শ, সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা যাবে। কিন্তু প্রশ্ন উঠেছে সেখানে আবার সন্ত্রাসবাদ বাড়লে কি পরিণতি হবে তা নিয়েও। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে থাকার সময় ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ বাড়ায় তেহরান। ইরাকি বিমানবন্দরের কাছেই ড্রোন হামলায় নিহত হন সুলাইমানি। বাগদাদ থেকে ওয়াশিংটনের সরে আসার সিদ্ধান্তকে তেহরানের কাছে পরাজয় হিসেবেও দেখছে অনেকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আগামী 1 ডিসেম্বর থেকে 2 ডোজ টিকা দেওয়া বিদেশি ভিসাধারীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার বিষয়টি জানান। অর্থনীতিকে সচল করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য বিধিনিষেধ আরও শিথিল করা হবে বলেও জানানো হয়। করোনার কারণে 2020 সালে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি দেশটি করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে তারপর নাগরিকদের যে কোনো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রথমবারের মতো উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেন। আয়োজনে অংশ নিয়ে কাতারের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে উদযাপন হলো সশস্ত্র বাহিনী দিবস। এই প্রথমবার কাতার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্থানীয় সময় রোববার দিবসটি উদযাপন করা হয়। দোহার অনুষ্ঠানে যোগ দেন কাতারের সামরিক বাহিনীর কর্মকর্তারা। পাশাপাশি দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্যও উপস্থিত ছিলেন। কাতারে এই প্রথমবার এমন আয়োজন হয় আনন্দিত সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি বীর মুক্তিযোদ্ধারাও। 71 সালে যারা প্রাণ দিয়েছিল এই সশস্ত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি। এই প্রথম উদযাপিত হলো আমাদের কাতারে এবং সেই জন্য আমি অত্যন্ত গর্বিত আর্ম ফোর্সেস ডে উপলক্ষে এখানে আসতে পেরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেছেন বলে জানান এই সেনা কর্মকর্তা। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। আমি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। ওনার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম বলেই আজকে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেয়েছি এবং কাতারের মতো একটি উন্নত দেশে আমরা আমাদের অবস্থানকে পরিচিতি করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত অবস্থানে রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সার্থক আয়োজন বলে মনে করি
এবং এর মধ্য দিয়ে কাতারের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সম্পর্ক, সেটার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বাংলাদেশে প্রতি বছর 21শে নভেম্বর উদযাপিত হয় সশস্ত্র বাহিনী দিবস। সময় সংবাদ, কাতার। কাতার ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র 1 বছর। প্রথমবারের মতো পারস্য উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 2022 সালে বিশ্ব ফুটবল আসর অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। 2022 সালের 21 নভেম্বর পর্দা উঠবে কাতার ফুটবল বিশ্বকাপ মহোৎসব। উৎসবের আর বাকি মাত্র 1 বছর। শুরু হয়ে গেছে ক্ষণগণনা। বিশ্বকাপ ঘিরে কাতারে অবকাঠামো উন্নয়নও প্রায় শেষ পর্যায়ে। 1 বছর বাকি থাকলেও আসরটি আয়োজনে পুরোপুরি প্রস্তুত দেশটি। এরই মধ্যে 8 স্টেডিয়ামের 5টি উদ্বোধন করা হয়েছে। চলতি মাসে আরও 2টি স্টেডিয়াম উদ্বোধন করা হবে। আর এই বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য অধীর অপেক্ষায় প্রবাসীরা। সমস্ত পৃথিবীর মানুষই কাতারের দিকে নজর রাখবে, চোখ রাখবে। আপনারাও বাংলাদেশ কমিউনিটি যারা আছেন, দেশ বিদেশে প্রবাসীরা, সবাইকে কাতারে আসার জন্য আমন্ত্রণ। বাংলাদেশি সহ সকল এক্সপেক্টেটের মধ্যে যে আনন্দ উদ্দীপনা বিরাজ করতেছে, এটাতে আমরা বাঙালি হিসেবে শরীক হতে পারি, আমরা গর্ববোধ করি। বাঙালিরা আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন স্টেডিয়ামে বসে সরাসরি খেলা উপভোগ করব। আরবের ঐতিহ্য তাবুর আদলে নির্মিত কাতারের দ্বিতীয় সিটি আল খোরের আল বায়াত স্টেডিয়ামে 2022 সালের 21 নভেম্বর প্রথম ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের দিন ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবলের বিশ্ব আসরটির। সময় সংবাদ, কাতার।